শুভ সন্ধ্যা। আমন্ত্রণ লেডিস ক্লাব আড্ডায়। আজকের আড্ডার বিষয় দুঃসময়ের মুখোমুখি। আমরা সবাই জানি আজ যে রাজা কাল সে পথের ভিখিরি হতে পারে। এই দুঃসময় এবং সুসময়ে হাত ধরে চলে। দুঃসময় যখন আমাদের জীবনে আসে মনে হয় কি কাটবে না, পাহাড় সমান, চিরস্থায়ী। আসলে না, দুঃসময় কখনো চিরস্থায়ী হতে পারে না, এটা একসময় কেটে যায়। এই উপলব্ধি থেকে আমরা সুসময়ে চলে আসতে পারি। আজকের এই বিষয় নিয়ে আমরা আড্ডা দেব লেডিস ক্লাবে, নারীদের আড্ডা। 3 জন অতিথি উপস্থিত আছেন, তাদের সাথে পরিচয় করিয়ে দিই। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি নাজিয়া খায়ের, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ রিলেশনশিপ ইউনিট, মেঘনা ব্যাংক পিএলসি। এরপরে লিপি শর্মা, সঙ্গীত শিল্পী। এরপরে আছেন রাকা জান্নাতি, সিইও পুন্নুরি ফিল্মস। আসসালামু আলাইকুম। আসসালাম। তো শুরুতেই চলে যাই নাজিয়া আপনার কাছে। আপনার এই জায়গাটা নিয়ে, এই জায়গায় যে চলে এসেছেন সেটা একটু শুনতে চাই আজকের আড্ডায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে দুঃসময় আর সুসময় বোথ গো হ্যান্ড ইন হ্যান্ড, সবার লাইফেই আসে। কারো লাইফই ইজ নট আ বেড ফুল অফ রোজেস, আবার দুঃসময়ও নেভার কামস টু স্টে ফর এভার। আমার ব্যাংকিং ক্যারিয়ার ইটস বিন 17 ইয়ার্স। ছোটোবেলা থেকেই আমি বলবো যে আমার আব্বা হ্যাজ বিন ভেরি অ্যাম্বিশাস অ্যাবাউট হিজ ডটার মোর দ্যান হিজ সান। আব্বু হ্যাড ড্রিমড দ্যাট আমি হয়তো বড় কিছু হব, কিছু করতে পারবো। তো ওইখান থেকেই পড়াশোনা, আব্বু খুব স্ট্রিক্ট ছিলেন আমার পড়াশোনা নিয়ে। এই ব্যাংকের এই পেশাটা কি হঠাৎ করে? হঠাৎ, হ্যাঁ। আমি আসলে ছোটবেলায় ভাবিনি যে আমি ব্যাংকার হব। আচ্ছা। পড়তে পড়তে কলেজ, ইউনিভার্সিটি, অ্যান্ড হঠাৎ করে একটা কল ফর ইন্টারভিউ, তারপরে মাই স্টার্ট। তার স্টার্টের পরে ইট হ্যাজ বিন, আই উডন্ট সে ইট হ্যাজ বিন ভেরি স্মুথ, বাট ইট হ্যাজ বিন আ কম্বিনেশন অফ বোথ স্ট্রাগলস অ্যান্ড তো আজকে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন মেঘনা ব্যাংক। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো লাগছে। তো আমরা চলে যাই লিপি আপনার কাছে। আপনি যে সঙ্গীত শিল্পী, আজকে যে জায়গাটা এসেছেন একটু বলতে পারেন? হ্যাঁ, আসলে আমি মনে করি প্রত্যেকটা জীবনেতে থাকে স্ট্রাগল। অবশ্যই। তো আমিও এর বাইরে না, আমার জীবনও অনেক স্ট্রাগল। আমরা কেউই না। হ্যাঁ, একদম না, কম বেশি সবারই। সেই জায়গা থেকে আসলে আমি এই সঙ্গীতটা আসলে আমার পারিবারিক একটা বিষয়। যেমন আমরা ছোটকাল থেকে এই পরিবেশটা আমি কিন্তু পেয়েছি, আমার দাদুরা করতো। আচ্ছা। তারপর হচ্ছে বাবা জেঠুমনি তো অনেক ভালো গান করে, কিন্তু একেবারে পারিবারিক, মানে পারিবারিক আমি ধরতে গেলে পরম্পরা, বংশ পরম্পরা যেটা আমরা বলি। তবুও তো থাকে। আমি মনে করি কি বংশ পরম্পরা থাকলেও কিন্তু একটা স্ট্রাগল থাকে। অবশ্যই। সবকিছু কিন্তু ওইভাবে হয়ে ওঠে না। আমি সেই জায়গা থেকে বলবো, সেটা হচ্ছে আমি এটা মনে প্রাণে কিন্তু বিশ্বাস করি কোনটা, যে আমার লক্ষ্য যদি অনেক উঁচু হয় আর উদ্দেশ্য যদি আমার সৎ হয়, সেটা সাকসেস হবে। অবশ্যই। সেই জায়গা থেকে পরিশ্রম, হ্যাঁ, পরিশ্রমটা আর ধৈর্য, মেধা, পরিশ্রম, একদম সেটা। তো সেই জায়গা থেকে আমি আর বাইরে না। পড়াশোনার পাশাপাশি এটাও আমার কাছে পারিবারিক হলেও কিন্তু একটা ছিল আমার। আজকে তো আপনি খুশি একদম, কেন না? ব্যাস এটাই হচ্ছে দুঃসময় কাটিয়ে ওঠা আর কি। তো আমরা চলে যাচ্ছি রাকার কাছে। থ্যাংক ইউ। আসলে সরি, আমার ভয়েসটা আজকে একটু ক্র্যাকড। আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ অ্যান কেবিন ক্রু। আচ্ছা রাকা, আমি যেটা বলছি যে আমরা তো দুজনেরটা শুনলাম, এর ব্যাংকের পেশায় যাওয়াটা, সঙ্গীত শিল্পীর বিষয়টা একটা স্ট্রাগল ছিল। তো আপনার ক্ষেত্রে কি ঘটেছে? এবং জানি যে আপনার মা একজন অভিনয় শিল্পী এবং সিনিয়র একজন। জি জি। আপনার ব্যাপারে এই জায়গাটায় আসাটা? সেটাই, বিং দ্য অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস, আমার আর কোনো ভাই বোন নেই। সো আশা তো অনেক ছিল সবই। আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ কেবিন ক্রু, সাউদি এয়ারলাইন্সে ছিলাম। আচ্ছা। সো দ্যাট টাইম আমি বিবিএ পড়তাম। সো ইন বিটুইন বিবিএ এমবিএ করার মাঝে মাঝে তখন দেখলাম যে না, পড়াশোনা একটু হ্যাম্পার হচ্ছে, বিকজ আমার বেস ছিল জেদ্দাতে। আচ্ছা। সো আমার কাছে আসলে তখন আমার মার একটা ড্রিম ছিল, ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর স্টাডিজ নো ম্যাটার হোয়াট। নামটা একটু বলুন। আমার মা চলচ্চিত্র শিল্পী দিলারা ইয়াসমিন, উনি সেই 80-র দশক থেকে উনি সিনেমার সঙ্গে যুক্ত। তো এরপরে আমি আসলে আফটার কমপ্লিটিং মাই এমবিএ আমি সিটি সেলে ছিলাম, আমি অনেক জায়গায় হ্যাভ গান থ্রু। এরপরে
আমার বিয়ে হয়ে আমি যায়। একটু ইন্টারাপ্ট করি, অভিজ্ঞতাই কিন্তু মানুষকে সাহস যোগায়। জি, হ্যাঁ, পথ চেনাই। রাইট। অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতাগুলো আসলে এখন আসলে কতটা কাজে লাগবে জানি না, বাট আমার একটা লাইফে পজ আছে। কিন্তু আমার এই ক্যারিয়ার, আমার যখন বিয়ে হয়ে যায়, মাই হাজব্যান্ড ওয়াজ অ্যান আর্মি অফিসার, সো আমাকে পুরো দেশ তার সঙ্গে যেতে হয়েছে। দো হি অলওয়েজ সাপোর্টেড মি, ও সবসময় বলতো যে তুমি কাজ করো, কিন্তু আমি একটু অলস হয়ে গেছিলাম মনে হয়, যে না বেশি ঠিক সুখে। আছে, বেশি সুখে, যে না স্ট্রাগল ছাড়া মানুষ কিন্তু আগাতে পারে না। Right, but স্ট্রাগল আমার শ্বশুর বাড়ি, আমার হাজবেন্ড এত বেশি সাপোর্টিভ ছিল, সবসময় বলতো যে কাজ করো, কিন্তু আমি আসলে করতে পারিনি। বাট আফটার আ লং পজ, এর মাঝখানে কিছু দুঃসময় ছিল আমার লাইফে। আমার বেবি ইস্যুস নিয়ে কিছু দুঃসময় ছিল, ওই সময়গুলো কাটিয়ে উঠে এখন যখন আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে আছে, ও ক্লাস 6-এ পড়ে, ও যখন একটু ওর জন্যই আমি আসলে একটা লং পজ নিয়েছি। তো ও যখন একটা পর্যায়ে চলে আসলো, সো নাও আমি দেখলাম আমার এক্সপিরিয়েন্স, আমার মার ক্যারিয়ারের ব্যাকগ্রাউন্ড, এভরিথিং ইজ রিলেটেড টু দিস ফিল্ম ইন্ডাস্ট্রি, সো ওয়াই নট টু গেট আ চান্স ইন দিস মিডিয়া লাইন। সেটাই, সাহস থাকাটা একটা ব্যাপার। তো Yes, আমরা এই ফাঁকে একটু যারা জুমে আমাদের সাথে যুক্ত হন, Sure. তাদেরকে একটু আমন্ত্রণ জানাই। যারা আমাদের পুরনো বন্ধু তারা তো আছেনই, আর যারা নতুন বন্ধু তারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান, এখানে জুম আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমাদের আড্ডায়। আসুন, আপনারা না আসলে তো আমাদের ভালো লাগবে না, আমাদের নারীদের নিয়েই তো কথা বলছি। তো নাজিয়া, আবার চলে আসলাম আপনার কাছে, আপনার মতো করেই বলুন আজকের এই জায়গাটায় যে আপনি এসেছেন। কিছুটা শুনেছি, আপনার ক্যারিয়ার বলেছেন, কিছুটা আপনার সংসার বলেছেন, বেবিদের কথা বলেছেন, আরেকটু পেছনে যাই আমরা। আসলে আমার স্কুল ছিল মেপল লিফ, আমার ছোটবেলা থেকে আমি পুরাটাই ও লেভেল এ লেভেল পর্যন্তই, তারপর আমি মাস্টার মাইন্ডেও এ লেভেল সবসময় কো এডুকেশনে পড়েছেন? না, মেপল লিফ ওয়াজ আলাদা, আচ্ছা, আচ্ছা। কোয়েট ছিল না সেটা। তো পড়াশোনার পাশাপাশি আমি যেরকম বললাম, আমার আব্বা খুব স্ট্রিক্ট ছিল, পড়াশোনার পাশাপাশি যে সঙ্গীত চর্চা বা ডান্স অর এনিথিং আমি আসলে করতাম না, কোনো কিছুই করি না, খালি পড়াশোনাই করেছি টিল সার্টেন টাইম। তারপরে তো চাকরিতে ঢুকে গেলাম যখন, ব্যাংকিং ইজ কোয়াইট ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট বলতে কোয়াইট টাইম কনজিউমিং, খুব বেশি সময় পাওয়া যায় না কিন্তু ফর মাই সেলফ। তারপরে তো ফ্যামিলি আছে, আমার বাচ্চা, হি ইজ 9 years old নাও, ক্লাস 3-তে পড়ে। একটু ইন্টারাপ্ট করে আপনার গল্পটা শেষের দিকে যদি একটু বলেন, যে আসলে স্ট্রাগল তো বলতে একজন নারীকে টেনে পেছনে ফেলে দেওয়া, অমুক স্ট্রাগল কিন্তু অনেক ধরনের, মানসিক, শারীরিক, অর্থনৈতিক, সামাজিক। তো এই যে ব্যাংকিং, এই যে পেশাটায় আসতে হলে যে জায়গাটা আছেন, সে জায়গাটা কিন্তু অনেক কম্পিটিশনের একটা জায়গা। হ্যাঁ, হুট করে তো আর আসা যায় না। তো এখানে আসতে গিয়ে তো আপনার একটা তো স্ট্রাগল আসলে আছে। মেয়েরা আসলে লাইফে কয়েকটা চেঞ্জেস দিয়ে যায়, খুব বিগ চেঞ্জেস। ওয়ান ইজ when you get married, you don't know, you are going to a new family, how supportive the family members will be, your husband, your in-laws. That is one challenge It's for very women. important. তো আমি আলহামদুলিল্লাহ আই হ্যাভ বিন ব্লেসড। আমার শ্বশুর শাশুড়ি, ইভেন আমার ননদ একটা চাকরি করে। তো আই হ্যাভ বিন ব্লেসড যে আমার ইন-লজরা হ্যাভ বিন সাপোর্টিভ, মাই হাজব্যান্ড হ্যাজ বিন সাপোর্টিভ। আমাকে কখনো চাকরির ক্ষেত্রে বাধা পাইনি আমি। অনেক মেয়েরা পায়, বিয়ের পর অনেক মেয়েদের চাকরি ছেড়ে দিতে হয় ফর ডিফারেন্ট সেটা রিজন। বিয়ের আগেও হয় অনেক সময়। সাপোর্টটা যে শুধু শ্বশুর বাড়ির মানুষরাই অনেক সময় করে তা কিন্তু না, বাবার বাড়ির মানুষ অবশ্যই বাবা মা, দুই দিকেই আছে। মানে বাবা মার অনুপ্রেরণা না থাকলে তো আসতেই পারতাম না এই পর্যন্ত। তো অনুপ্রেরণা যেমন থাকে, আবার অনেক সময় অনেক বাধাও থাকে কারো না কারো। তো যেটা বলছিলাম আর কি, তো আলহামদুলিল্লাহ আই হ্যাভ বিন ব্লেসড, আমার হাজবেন্ড ইজ সাপোর্টিভ। আর আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সবাই আছেন। তো ওইটা একটা মেয়ে যখন চাকরি করে, ও আর প্লাস তার যখন একটা ফ্যামিলি থাকে টু লুক আফটার, অ্যান্ড বাচ্চা থাকে, ওই বাচ্চা, আমি অনেক মেয়েদেরকে চিনি, দে হ্যাভ হ্যাড টু লিভ দেয়ার জব টু টেক কেয়ার অফ দেয়ার চাইল্ড, কারণ কেউ দেখার নাই। কিন্তু আমার শাশুড়ি আছেন, শি হ্যাজ বিন ভেরি হেল্পফুল। একসাথে থাকার এই যে একটা একটা ব্লেসিং, উনি শি হ্যাজ লুকড আফটার হিম, এবং যখন আই হ্যাভ আপনাকে সাপোর্ট করে বলেই এটা করতে পারছেন। অফ কোর্স এন্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল। আসলে ভালো লাগবে। আমরা শুধু বলি যে এর জন্য হয়নি, ওর জন্য হয়নি, অনেক অজুহাত আমরা তৈরি করি। আসলে ট্যালেন্ট থাকলে আর এই সাপোর্ট গুলো থাকলে কিন্তু সাকসেস হওয়াটা
এক্স্যাক্টলি সহজ এটাই হয়ে আসলে যায়। সাকসেসফুল অন্তত হওয়াটা মেয়েদের ফর জন্য। এনি ম্যান অর উমেন ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ফ্যামিলি সাপোর্ট মোর সেই, ইম্পর্টেন্টলি। আর ভীষণ জরুরি। মেয়েদের জন্য ইন আওয়ার কান্ট্রি তো বেশি, সেই। হাজবেন্ড সাপোর্টিভ হতে হবে, ইনলস সাপোর্টিভ হতে হবে, অফিসের পরিবেশটা সাপোর্টিভ হতে হবে সেটাই। for আবার you to এই succeed. সাপোর্ট পাওয়াটাকেও কিন্তু নিজেকেও বুঝতে হবে। অবশ্যই হ্যাঁ, সেটাও কিন্তু একটা অবশ্যই। বোঝাপড়ার ব্যাপার আছে। আরো গল্প হবে, আড্ডা হবে। দর্শক, আমরা আবার আড্ডায় ফিরে আসব। একটা ছোট্ট বিরতি, যাবেন না কিন্তু কোথাও, ফিরে আসছি। বিরতি থেকে ফিরে এলাম। আমাদের আড্ডা কিন্তু বেশ জমে উঠেছে। আমাদের যারা জমে যুক্ত হবেন তারা তো আছেনই, আর নতুন বন্ধুরা আপনারা দেরি করেন না, চলে আসেন। আড্ডা কিন্তু ভালো জমে গেছে। তো ফিরে এলাম। লিপি, আর কোনো কথা না, এবার গান শুনবো। অবশ্যই, কেন না, আমারও ভাল লাগে গান করতে, বললে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এখন যে গানটা শুনলে পরে না আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে, উনিতে নাই। হ্যাঁ, আমি মায়ের একটা পছন্দের গান করবো, আমি শাহ আব্দুল করিমের একটা গান। যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান, মন মজাহালে উরে বাউলা গান আমার, মন মজাহালে উরে বাউলা গান, অন্তরে আসিয়া যখন দিলে তুমি সারা, তোমার সঙ্গ করি আমি, সঙ্গে লয় একতারা, অন্তরে আসিয়া যখন দিলে তুমি সারা, তোমার সঙ্গ করি আমি, সঙ্গে লয় একতারা, মন মানে না তোমায় ছাড়া, মন মানে না তোমায় ছাড়া, তোমাতে সপেছি প্রাণ, মন মজাহালে ওরে বাউলা গান। বাহ, কোথায় যেন আমরা হারিয়ে গেলাম না? হ্যাঁ, একদম। অসংখ্য ধন্যবাদ। রাকা, জি, এবার আপনার কাছে জানতে চাচ্ছি, কিছুটা গল্প তো শুনলাম, কিছু তো শুনলাম, একটু অন্যরকম গল্প। আসলে পূর্ণ রিভসে আসি। আসলে এখানে এতদিন গ্যাপ দিয়ে যখন এলাম, আচ্ছা, আমি একটা খুব সুন্দর টিম পেয়েছি, যারা সবই আমার ছোট ভাই, সবাই আমাকে সেভাবেই দেখে। একটা ওই যে যেটা আপু বললো যে একটা পরিবেশ লাগে সব জায়গায়, অবশ্যই। এত সুন্দর একটা পরিবেশে আমি এখন আছি। আমার কখনো আমি মনে হয় না যে আমি আসলে বাইরে কোথাও কাজ করছি, ওরা আমাকে ফিল করতে দেয় না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এবং আমি আই ওয়াজ ভেরি ব্লেসড যে আমি যেখানে যেখানে জব করেছি সেখানে আমার আসলে ওরকম স্ট্রাগল কখনো করতে, আই হ্যাভ বিন ভেরি লাকি অফ গেটিং দ্য বিউটিফুল এনভায়রনমেন্ট। এবং আই অলওয়েজ ফিল লাকি। অনেকে আমাকে বলে যে হাউ কাম ইউ আর সো স্মুথ ইন লাইফ। সো আলহামদুলিল্লাহ, by the grace of Almighty Allah, আমি এদিক থেকে আমি অনেক blessed, and I have got a beautiful family, I have got a very supportive husband. Without him I'm nothing আসলে। ওর যত সাপোর্ট, এবং আমার মা স্টিল আমি বলবো যে আসলে আমার মা বেঁচে তো আছেন, সুস্থ আছেন, মাশাআল্লাহ দিলে আমার চেয়ে ভালো আছেন। অ্যান্ড শি ইজ এখনো, উনি খুব চাট্টানের মতো আমার সাথে দাঁড়িয়ে থাকেন, যে কোনো বিপদ আপদে। আমি আই হ্যাভ গট মাই ফ্যামিলি বিসাইড মি। এবং আমার মেয়েকে কিন্তু আসলে আমি নিজেই কারো হাতে দেইনি। শি ওয়াজ আ প্রিম্যাচিউর চাইল্ড, 7 months বেবি, 1 kg নিয়ে সে পৃথিবীতে এসেছিল। সো আমি সিঙ্গেল হ্যান্ডেডলি আমি ওকে রেজ আপ করেছি, অ্যান্ড আই ফিল প্রাউড অফ দ্যাট। যে আমি কখনো, নানি দাদি এনথুজিয়াস্টিকলি আসতে চেয়েছে, বাট আমি আর আমার হাজব্যান্ড শুধু আমরা দুজনই ওকে পেলের এই পর্যন্ত এনেছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ শি ইজ ডুইং গুড।
I'm lucky to have a daughter. তার মানে like এটা একটা her. বড় স্ট্রাগল গেল। খুব আমার ফার্স্ট বেবিটাও কিন্তু মারা গেছে এই প্রিম্যাচিউর বেবি হওয়ার কারণে। আমার প্রথম ছেলে হয়েছিল, সে আতঙ্কটা রয়ে গেছে। হ্যাঁ, এবং আরেকটা কথা কি মিমি আপু, আমি যখন এই বেবি হওয়ার, আমার ইনফার্টিলিটি থেকে যখন আমি ট্রিটমেন্টে ছিলাম, ওটা একটা লম্বা স্ট্রাগল, এবং ওটা একটা দুঃসময়। কেন আমার তখন চেহারা, আমাকে কেউ চিনতো না, বিকজ আমার স্কিন পুড়ে গেল ইনজেকশনের ইয়েতে, সাইড এফেক্টে আমার চুল পড়ে গেল। আমি কখনো আয়না দেখতাম না, আই অ্যাভয়েডেড মিরর, যে দ্যাট ইজ নট মি, এটা আমি না। এবং কি যে কষ্ট গেছে আমার উপর, শরীরের উপর দিয়ে, দ্যাট আমি জানি আর আমার ফ্যামিলি জানে। এই মানে এইটা থেকে কাটিয়ে আজকে যে আমরা রাকাকে দেখছি, মানে সত্যি মানে এটা তো মানুষের একটা শেখার আছে যে কোথা থেকে কোথায়, যে দুঃসময় থেকে মা হওয়া মুখের কথা না, মুখের কথা না। And so আমি আমার মাকে বলেছিলাম, এবং যে আপনার মা, উনি তো আমাদের আসলে জীবন্ত কিংবদন্তি। থ্যাংক ইউ আপু। এবং আমি আমার মাকে একটা কথা বলেছিলাম, আফটার অল দিস হ্যাপেন টু মাই লাইফ, আমি আমার মাকে বলছিলাম, জাম্মু যদি কোনো কষ্ট দিয়ে থেকে মাফ করে দিও, কারণ আসলে সন্তান অবস্থায় হয়তো আমরা বুঝি না যে আসলে মারা কতটা স্যাক্রিফাইস আমাদের জন্য করে। সো আমি তারপরে বুঝেছি আসলে যে, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি এই মা পরিচয় দিতে আমার এখন সবচেয়ে বেশি ভালো লাগে। সেটাই, মায়ের স্যাক্রিফাইস হচ্ছে নিঃস্বার্থ। রাইট। আর আমরা যেটা বলি যে সম্পর্ক তো বিজনেস না, সম্পর্কটা আসলে ভেতরের সম্পর্ক। এবং আমি এখন মায়ের ব্যাপারটা একেবারে আলাদা, কারোর সাথে মেলানো যায় না। হ্যাঁ, রিভার আম্মু পরিচয় দিতে আমি খুব গর্ববোধ। শি স্টাডিং ইন গ্রিন হেরাল্ড স্কুল। আচ্ছা। সো ওখানে সিস্টাররা থেকে শুরু করে whenever she gets certificate or any achievement, আমি খুব ইমোশনাল। আমি ওকে স্টেজে দেখলে আমি কান্না করতে থাকি, অ্যান্ড দে অল নিউ। এবং আমি খুব প্রাউড ফিল করি এই পরিচয়টা দিতে। অ্যাবভ অল আমি মা হিসেবে আমি খুব মানে ভালোই লাগছে আসলে, আমাদের আড্ডাটা ভালোই জমে উঠছে। লিপি, এবার আপনার গল্প শুনি। হ্যাঁ, যেটা আমি বলার জন্য চাচ্ছি সেটা হচ্ছে, আমার না একটা মায়ের একটা জিনিস ভীষণ মনে পড়ে, সেটা হচ্ছে মা কি আছে না, উনি বেঁচে নাই। আচ্ছা আচ্ছা। সন্ধ্যা যখন হয় আর কি, যখন প্রার্থনা হয় আমাদের সন্ধ্যায়, পরে না মা প্রতিদিনই বলতো আমাকে, তোর কোনো কাজ করার দরকার নাই। মানে সবসময় বলতো, আমরা তো 7 বোন, আমরা কিন্তু অনেক ফ্যামিলি মেম্বার অনেক, কিন্তু হ্যাঁ। আপনি কত নাম্বার? আমি 6 নাম্বারে। আচ্ছা, ছোট, বেশ ছোট ছিলাম, কিন্তু হচ্ছে মা আপনাকে বোঝাতে পারবো না, এত গান পাগল মানুষ। হ্যাঁ, উনি তখন তো ছোট ছিলাম, ওনাকে একটা কথা বলতে না সবসময় দেখেছি, সেটা হচ্ছে একটা মেয়ে যদি এই টেলিভিশনে দেখতাম, উনি তো মনে করতো এখানে একটা ব্যাপার আর কি, ওনার একটা চাওয়া ছিল, আর নিজের কোনো অপূর্ণতা ছিল যেটা সন্তানের মধ্যে দেখতে চায় মায়েরা। সেই বলতে কি, আমার মেয়ে যদি গান করতে, যদি টেলিভিশনে একটু দেখতাম, আমার না এখন ভীষণ মনে পড়ে মাকে, যখন কোনো প্রোগ্রাম দেখে গেছেন উনি গান গাওয়াটা পেয়ে যায়। আচ্ছা আচ্ছা, পেল না আর কি, আফসোসটা রয়ে গেছে। তারপরও আমি বলবো ওই যে মায়ের চাওয়া, ওটা থেকে কিন্তু ওটা আপনাকে অনেকটা, আমার মনে হয় এটা একটা আশীর্বাদ আমার জন্য, দিয়েছে মায়ের চাওয়াটা। হ্যাঁ, সেই জায়গা থেকে না আমার মনে হয় কি, গানে আমার ভগবান, একটা কথা আছে না, আমার এমনই লাগে। আমার মনে হয় আমি ওনার জন্যই। অসাধারণ গান তো আপনার, অসাধারণ। থ্যাংক ইউ। আমি লেখালেখিও করি, এর মধ্যে কিছু গান লিখি, আবার কারো লিরিক পেলে সেটা সুর করে দিই, আর একটু একটু কবিতা লিখি। এই হচ্ছে আমার ভীষণ ভালো লাগে। মনে হচ্ছে কি এখানে আমার মনের খোরাক আমি পাই। হ্যাঁ, এই জায়গায় ডুবে থাকলে মনে হয় কি নিজেকে অনেক বেশি সুখী মনে হয়। গান এমন একটা বিষয় আমার কাছে মনে হয় যে অনেক কিছু একা একা করা যায় না, কিন্তু গানটা হচ্ছে একেবারেই নিজের মতো করে গাওয়া যায়, নিজের জন্য, কেউ শুনলো না। এমনকি যেটা আমরা ইনস্ট্রুমেন্ট, এরকম গিটার হোক, কোনো একটা বাঁশি হোক, এটা আসলে মিউজিকটা এমন একটা ব্যাপার যে নিজের জন্যই যথেষ্ট, নিজেকে ভালো রাখা যায়। এটা আবার একটা আফসোস, আমি গানটা শিখিনি। আমার মা আফসোস করে লাভ নেই, আমার মনে হয়েছে। আমি তো সেটা বলছি, আপুর আর কি আফসোস করতে না। আমি একটা কথা বলি, আসলে আফসোস এবং অজুহাত এবং অভিযোগ, এই তিনটা জিনিস রাখতে নেই। আমি যদি কিছু হয়ে থাকে সেটা আমার গুণেই হয়েছে, না হয়ে থাকলেও কিন্তু আমার দোষে হয়েছে, এই জিনিসটা কিন্তু আসলে সবসময় ভেতরে রাখতে হয়। আমরা অনেক সময় অভিযোগ করি, অজুহাত করি, এটা কিন্তু আসলে ভুল, একেবারেই ভুল। হ্যাঁ, আসলে অভিযোগ করতেই পারি, অনেক কিছু করতে পারি, অভিযোগ করতে পারি, অজুহাত দেখাতে পারি, বাট ইভেনচুয়ালি লাইফ ইজ মাইন, আর আই উইল হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। আমারই নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, আর নিজেকে নিজেরই অনুপ্রেরণা দিতে হবে। সেই তো বলে না, ইউ ভার্সেস ইউ, ইউ ভার্সেস ইউ। নিজের বন্ধু নিজে, নিজের শত্রু নিজে, নিজের সমালোচক নিজে, নিজের সাথেই নিজে আসে। আরেকটা ব্যাপার আছে না আপু, যেটা সবকিছু কিন্তু সহজ করে পেয়ে গেলে না, সেটা এত মূল্য থাকে না।
অবশ্যই। ফ্যামিলি আমাকে যদি সহজ করে সবকিছু দিতে, আমার মনে হয় না আমি এই জায়গায় আজকে যে সোনার চামচ মুখে নিয়ে যাওয়া হ্যাঁ যে আমি পাওয়ার জন্য মানে আকুপাকু করছি, এতে কিন্তু সেটা মানে মূল্যায়নটা স্ট্রাগল বাড়ে করার পরে স্ট্রাগলটা যখন when you get success it tastes more sweet. সেই এখানে একটা ব্যাপার আছে যে যখন মানুষ স্ট্রাগল পিরিয়ডে থাকে তখন কিন্তু কারোর সাপোর্ট পাওয়াটা টাফ মনে করে, যে একটা বোঝা মনে করে। কিন্তু আজকে যে আপনারা আপনাদের সাকসেসের কথাগুলো বলছেন, এটা একদিনের না, তাই না, দীর্ঘদিনের। কিন্তু এটা যখন কেউ শুনবে মনে হবে 5 মিনিটের গল্প। এটা একটা পাওয়ার থাকে আসলে। আমি এটার পাশাপাশি বলে না মানুষ, আমি এই জায়গাটা আমার এই জায়গা অব্দি মানে চলে আসতে কিন্তু আমার প্রচুর কিন্তু শত্রু ছিল, অনেকে বলে। আচ্ছা, আমি মনে করি কি এটা আমার জন্য ভালো দিক। আপনি চিন্তা করেন ভালো কেন বলছি, এটা আমি মনে করি শত্রু থাকা কিন্তু এক ধরনের পাওয়ার থাকা। কেন বলেন তো? আমি সত্যি সেটাই মনে করি। কেন বলেন তো? আমার শত্রুকে মোকাবেলা করব, একদম আমার শত্রুকে মোকাবেলা করব। শত্রু না থাকলে তো আমি অ্যালার্ট হব না। না, আমার জীবন কিন্তু সম্পর্কে আমি শত্রুকে চিনতে হবে। হ্যাঁ চিন্তা হবে। আমি না চিনলে তো অ্যালার্ট হতে পারবো না। মনে করেন আমি এটা কিন্তু ভালো দিক মনে করি। কেন? আমার আরো স্পিড থাকবে, না আমার আরো এগোতে হবে, ওই জায়গায় আমার পৌঁছাইতে হবে, একটা ব্যাপার থাকে। মানে competition is important. হ্যাঁ অনেকে মনে আমাদের জুমের বন্ধুরা এখনো আসছে না কেন? আমাদের আড্ডা তো জমে গেছে। এই যে চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শানু আক্তার, শানু বেগম, আমি সুফিয়ান, তার রেবেকা কবির। বাহ, সবাই চলে এসেছেন, ভালোই লাগছে। আমরা প্রথমে রেবেকা আপনার সাথে কথা বলি। হ্যাঁ, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা। আজকের বিষয় এটা তো জানেন, জি বলুন কি বলতে মন চায়। আসলে দুঃসাহসের মুখোমুখি এই কথাটা হচ্ছে কি, এটা একটা মানে প্রত্যেকটা মানুষের জীবনেই আসে এবং এটাকে মানে মনের শক্তি মানে মনের শক্তি আর কি বলবো এটাকে, এই ইচ্ছা শক্তি এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি যে সাহস করে মোকাবেলা সামলানো এবং দুঃসময়ে মুখোমুখি যারা হতে পারে তাদেরকেই বলবো যে সঠিকভাবে জীবনযাপন করার জন্য বুদ্ধিমান তারা, এবং এই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবসময় এই সমস্যাগুলো আসবে আর এগুলোকে ধরে নিতে হবে জীবনের একটা অংশ। এই অংশগুলোকে সামনে নিয়ে যারা আগাতে পারবে তারা ভালো থাকবে এবং আগানো উচিত, কখনো মন দুর্বল করা যাবে না। এবং মন দুর্বল হয়ে গেলে তখন সেটা আর সামনে আগানো যাবে না। দুঃসময় সবারই থাকে, এটা মুখোমুখি করার মতো মন মানসিকতা সবসময় থাকতে হবে, কারণ এটা কখন যে আল্লাহ কার ভাগ্যে কি রাখে এটা বলা যায় না। তো এটা হচ্ছে আমরা সব সময় চেষ্টা করে যাব যে সামনের দিকে এগিয়ে যাওয়া। একদম এবং একদম একদম। সুস্থভাবে যাওয়া। ধন্যবাদ আপা। সবাই ভীষণ বলবেন। ভালো লাগলো আপনার কথা, ভীষণ ভালো লাগলো। যাবেন না, সাথে আপনারাও থাকবেন। আবার ফিরে আসছি, আপনাদের সাথে এক এক করে গল্প হবে, আড্ডা হবে। আমাদের আসলে আড্ডাটা ভালোই জমে উঠেছে। আবার বিরতিতে যাচ্ছি, চলে আসবো খুব শীঘ্রই। এই আড্ডায় রয়ে যাবেন, ফিরে আসবেন। আবার ফিরে এলাম আমাদের আড্ডায়। এবারের আড্ডা কিন্তু দারুণ জমে গেছে। আমাদের বন্ধুরা যুক্ত হয়েছেন, আর যারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন লেডিস ক্লাবের, সেখানেও আপনারা যুক্ত হতে পারেন ওখানে। আর বন্ধুরা এক এক করে আপনাদের কাছে আসবো আমরা। তার আগে আরেকটু আমরা এই আড্ডায় কিছু গল্প করে নিই। তো নাজিয়া, তার আগে শুনছিলাম আপনার খুব একটা স্ট্রাগল করতে হয়নি, খুবই স্মুথলি হয়েছে। মানলাম আপনার করতে হয়নি, কিছু তো একটা করতে হয়েছে, সেটা আপনি ওভারকাম করতে পেরেছেন। কিন্তু আপনার পাশাপাশি অন্য কলিগরাও, তাদের অনেক যোগ্যতা ছিল, অনেক উপরে উঠতে পারতো, কিন্তু তারা সেই জায়গাটা পায়নি বা ছেড়ে চলে গেছে। এরকম স্ট্রাগলও তো আছে। অফকোর্স, আসলে আপনি দেখবেন যে শুধু আমাদের দেশে না, গ্লোবালি মেয়েরা ইন দ্য কর্পোরেট সেক্টর একটু উপরের দিকে কিন্তু মানে যখন জয়েন করে নিউ জয়েনার্স, ছেলে মেয়ে ইকুয়াল নাম্বারস কিন্তু ধরেন একটা অফিসে বা একটা অর্গানাইজেশনে জয়েন করে। কিন্তু অ্যাজ ইউ ক্লাইম্ব আপ দ্য ল্যাডার্স, উপরের দিকে আপনি কিন্তু দেখবেন ইন দ্য এক্সিকিউটিভ কমিটি ওখানে মেয়ের সংখ্যা খুবই কম। সেটা শুধু আমাদের দেশে তা না, কিন্তু বাইরেও এটার
মেজর কারণ আমি বলবো যে মেয়েদের জন্য হার্ডলস মনে হয় বেশি, মানে দ্য ফ্যামিলির ম্যাক্সিমাম এক্সপেকটেশন অফ ব্রিঙ্গিং আপ আ ফ্যামিলি, কিপিং আ ফ্যামিলি টুগেদার ইজ মোর অন দ্য উইমেন দ্যান অন দ্য মেন। এই কারণে হয়তো আমি যখন সব কিছু নিয়ে স্ট্রাগল করছি, ফ্যামিলি, দেন জব, দেন ফাইটিং ফর দ্য প্রমোশন উইথ দ্য মেন, থিংস গেট ভেরি ডিফিকাল্ট ফর আস। আমি বলবো না যে ছেলেদের জন্য ডিফিকাল্ট না, অফকোর্স সবার জন্যই ডিফিকাল্ট, বাট মেয়েদের হয়তো পরীক্ষাটা দিতে হয় 200 মার্কে, যেখানে ছেলেদের পরীক্ষাটা দিতে হয় 100 মার্কে। কারণ আপনার তো আসলে একটা বাচ্চার বেড়ে ওঠা, ওর স্বাস্থ্য, পড়াশোনা, ম্যাক্সিমাম এক্সপেকটেশন কিন্তু মাদের থেকেই রাখা হয়। আর প্লাস আমরা মারাও চাই মনে হয়। তো ওইটার সাথে কম্পিট করে চাকরি জগতে ইকুয়ালি গুড করা, অ্যাজ গুড অ্যাজ দ্য মেন, এটা একটা স্ট্রাগল। এটা ইজ আ ভেরি বিগ স্ট্রাগল। তার মানে হচ্ছে যে সমস্ত কিছু স্মুথলি হোক, সব সাপোর্ট থাকুক, তারপরে কিন্তু স্ট্রাগল, সংসার, বাচ্চা, চাকরি। সংসার, তো আমাদের জুমের বন্ধুরা অপেক্ষা করে আছে, একটু তাদের সাথে গল্প করি। কার সাথে গল্প করা যায়? শানু আপা, জি বলুন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? বা আপনার হাসিটা তো অনেক মিষ্টি। হ্যাঁ, আপনি কেমন আছেন? আর আপনাকে আমাদের জুমের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, আর আপনাদের সবাইকে শুভেচ্ছা। আর হইলো যে আমি কই বিপদের সম্মুখীন আমি অনেকবার হয়েছি, কিন্তু আবার মানে বিপদ অনেক কষ্ট আর কি কাটাই উঠছি। কিন্তু আসলে আমি যেটা মনে করি সেটা হলো আল্লাহ যে মানে পজিশনে আমাদেরকে রাখে, আসলে বুঝে শুনেই রাখে, আমাদের জন্য যেটা বেটার ভালো ওইটাই সে করে। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তন হওয়ার পাশাপাশি কিন্তু আমাদের অনেক ক্ষতিও হয়। আসলে যেভাবে রাখায় সেভাবে আমার মনে হয় যে মানে ওইভাবে যদি আমরা থাকতে পছন্দ করি থাকি, তাহলে মনে হয় যে ভালো থাকা যায়। মানে আল্লাহ চায় যে ওইভাবেই থাকে, ওইভাবে থাকলে ভালো থাকবো আমরা, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। যখন পরিবর্তন হয় তখন তার সাথে সাথে আমরা অনেক বিপদ জি জি, নিয়ে আসি। আপনাকে দেখেই মনে হচ্ছে যে আপনি অনেক সাহসী, আপনি অনেক মানে পারেন সবকিছু ট্যাকেল দিতে। আমরা আসলে অনেক বন্ধুরা অপেক্ষা করে আছে, আমরা সুরমা বেগমের কাছে যাচ্ছি, তার কথা একটু শুনি, এক এক করে তো শুনতে হবে আমাদের। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাইকে। আসসালাম। আপু, দুঃসময়ের কথা বলতেছি। আসলেই এই দুঃসময়টা সবার জন্যই আসে, দুঃখ অতিক্রম করেই সবকিছু ইয়ে করতে হয়। আর হচ্ছে আমরা বিপদ দেখেই যে একেবারে ইয়ে হয়ে যাব তা না, বিপদটা কিভাবে মোকাবেলা করতে হয় সেভাবে ইয়ে হয়। আজকে আমি 4 লাইন গান শোনাবো, যেহেতু আমাদের অতিথিরা সবাই গানের আমি একটু যতটুকু পারি আর কি একটু শোনাই। জি জি, সবার উদ্দেশ্যে। ময়ূর কণ্ঠে রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠে রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি চলো চলে যাই শুধু দুজনে মিলে। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো অসাধারণ। সীমানা। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো ছাড়িয়ে সীমানা। আমরা সবাই হারিয়ে যাই আপা, সবাই হারিয়ে যাই। অসংখ্য ধন্যবাদ, আমরা একটা তালি দিতে পারি, ভীষণ ভালো লেগেছে। আমরা সবাই হারিয়ে যাব আড্ডা দিতে দিতে। এবার হাসিনা আপা কোথায়? এই যে আরেক সময় শুনবো, অবশ্যই শুনবো। হাসিনা আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। অনেক অভিনন্দন আপু, আমাদের পক্ষ থেকে আপনাকে। খুব ভালো লাগতেছে। অনেক বছর অনেক নাটক দেখেছি, অনেক কিছু দেখেছি, আজকে এই মানুষটাকে হচ্ছে নেক্সাস লেডিস ক্লাব প্ল্যাটফর্মে এখন আমরা উপস্থাপনায় দেখতে পাবো, এটা মানে ভাবতেই অনেক আনন্দ লাগতেছে। যাই হোক, আপনার সাথে আমার এই প্ল্যাটফর্মে একটা অনুষ্ঠান করারও সুযোগ হয়েছিল। আপনি খুব শীঘ্রই আবার স্টুডিওতে আসবেন, আপনার সাথে আবার দেখা হবে, কথা হবে স্টুডিওতে। তো দুঃসময়ের যে বিষয়টা,
এটা আসলে কি দুঃসময়টাই আসলে সত্যিকার ভাবে চেনা যায়, যে কাছের মানুষ, বন্ধু বান্ধব, একদম বলতে গেলে যেটি রক্তের পরিবারের মানুষগুলোকেও চেনা যায় দুঃসময়ে, আসলে কে যে কতটা আপন। তো এই দুঃসময়গুলো হয়তো থাকে না, আল্লাহ মানুষকে কোনো না কোনো ভাবে মানুষের সহযোগিতায় উছিলায় বা নিজেরও কোনো পরিস্থিতির কারণে, কোনো ভালো কাজের কারণে ওইটা সেরে উঠে মানুষ, কিন্তু এই সময়টা মনে থাকে যে এই মানুষগুলো কখন আমাকে কে কি করলো ওই দুঃসময়ে। তো এটার সময় আসলে আমাদের ধৈর্য হারাইতে হয় না, সাহস রাখতে হয় এবং আপন মানুষগুলোর কাছে খুলে বলতে হয় যে আমার এই প্রবলেমটা, তো বললে তখন দেখা যাচ্ছে ঠিক আছে আপা, আবার আড্ডা হবে, আবার আসবো আমরা, একটু আবার স্টুডিওতে ফিরে যাই। তবে সত্যি কথা, আপন মানুষকে খুলে বলতে হয়, এটা কিন্তু সত্যি কথা। আমরা ভেতরে অনেক কিছু জমিয়ে রাখি, কাউকে না কাউকে কিন্তু বলতে হয়, গণভাবে বলা না, কাউকে না কাউকে বলতে হয়। রাকা, এ ব্যাপারে আপনার কি মতামত বলে? আমি একটা জিনিস ফিল করি আপু, যে জীবনে চলার পথে দুঃসময় তো আসবেই। আমি বিশ্বাস করি ইটস এভরিথিং ইজ রিটেন বাই আল্লাহ, যেটা লেখা আছে সেটা হবে, ইটস ডেস্টিনি। টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট যে আমার লাইফে এটা হওয়ারই কথা ছিল, এই মন মানসিকতাটা নিয়ে এগিয়ে যাওয়ার যে স্ট্রেংথ, এটা থাকা উচিত আমার মনে হয়। যে দুঃসময় ভেঙে না পড়ে হোয়াট উই ক্যান ডু, আমরা নামাজ পড়তে পারি, আল্লাহর কাছে সঁপে দিতে পারি, যে আমার মনের একটা শান্তি, ইট গিভস পিস। আমি দেখেছি আমার যখন বাচ্চা ইস্যুস ছিল, তখন আমি দেখেছি একমাত্র ওই নামাজের সময়টাতে আমার মনে হতো যে না, আই এম ইন পিস, আমার এখন ভালো লাগছে যে কোনো দুঃসময়। আর ওই যে বললেন যে, আমি আবার এটাও দেখেছি অনেক সময় দুঃসময়ের কথা খুব আপন কাউকে বললেও সেটা নিয়েও কিন্তু এক ধরনের প্যাচে ফেলে দেওয়ার মতো প্রবণতা, দুর্বলতা মনে করে আপনাকেই একটা ইয়েতে ফেলে দিল। আমি এটারও সম্মুখীন হয়েছি, খুব কাছের মানুষ, হয়তো তারা খুব ফ্যামিলি মেম্বার্স, খুব কাছের ফ্যামিলি মেম্বার্স, বাট সেটা তো আমি মনে করি যে না, ঠিক আছে, এই যেই মানুষগুলো আমার সাথে আছে এরা থাকারই কথা ছিল, যারা চলে গেছে তাদের সাথে চলে যাওয়ারই কথা ছিল। সো এই জিনিসগুলো নিয়ে আমার কখনো আফসোস হয় না। এই যে আমার মনে হয় যারা আছে তাদের সাথে আমার রিলেশনশিপটা বিল্ড করি, একদম আসলে ওদেরকেই ভালোবাসি। আমার কাছে যেটা মনে হয়, আমার অভিমত এটা, যে আমরা অনেক সময় ঘরের মানুষকে পর করে আমরা খুব বাইরের মানুষকে দুদিনের জন্য আপন করিনি, সেটাতে কোনো আপত্তি নেই। এক একজনের সম্পর্ক এবং ভালোবাসা জিনিসটা কিন্তু দুরকম। ভালোবাসা মানে সম্পর্কের খাতিরে এক একজনের সাথে ভালোবাসার সম্পর্ক থাকে, একটা পরিমিতি। হ্যাঁ, তো আসলে তবে মনের কথা কাউকে না কাউকে বলা উচিত, জমিয়ে রাখতে নেই। সেই লিপি, আপনি কি এরকম কোন? আমি আসলে কি বলবো, আমার কিছু কথা, কিছু বাণী আমাকে প্রচুর শক্তি যোগায়। যদি দুঃখের কথা বলতে গেলে আর কি, যে বিষয়গুলো আমাকে খুবই শক্তি যোগায়, সেটা হচ্ছে চাওয়াটা না পাওয়াই দুঃখ, তো চাচ্ছি পাচ্ছি না দুঃখ, চাওয়াটা না পাওয়াই দুঃখ। তা আমি মনে করি সব অবস্থা রাজি থাকো, দুঃখ তোমায় কি করবে? বা দুঃখ কারো প্রকৃতিগত নয় কেউ, তাকে ইচ্ছে করে তারই দেওয়া যায়। একটা গানই হয়ে যাক না, একটা গানই হয়ে যাক। ঠিক আছে, আমি এখন যে গানটা করবো সেটা কিন্তু আমার সুর করা, আমি নিজে সুর করেছি, এবং সেই গানটি লিখেছেন একজন প্রবাসী ভাই, লেডিস ক্লাবের সব বন্ধুদের জন্য। আচ্ছা, শুনুন আপনারা লিপির গান। তোর পেরেতে গেল কুলমান বন্ধু সোনাসা, তোর পেরেতে গেল কুলমান, তোর পেরেতে গেল কুলমান বন্ধু সোনাসা, তোর পেরেতে গেল কুলমান। প্রেমকে শুধুই আমার ছিল, একটুকে তোর নাই রে টান, তোর পেরেতে গেল কুলমান বন্ধু সোনাসাম, তোর পেরেতে গেল কুলমান। বোবা ভাষায় কান্দি আমি, জলে ভাষাই বুক, তোর বিরহে পুড়ি মরি, তবু হয় না সুখ। বোবা ভাষায় কান্দি আমি, জলে ভাষাই বুক, তোর বিরহে পুড়ি মরি, তবু হয় না সুখ। ছলনার বিষয় আমার করলি অপমান, তোর পেরেতে গেল কুলমান, তোর পেরেতে গেল কুলমান বন্ধু সোনাসা, তোর পেরেতে গেল কুলমান। ভীষণ প্রেমের গান। প্রেম আসলে
গানের সাথে প্রেম, প্রেমিকের সাথে প্রেম, প্রেম অনেক কিছুর সাথে। প্রেম মানি একটা মানুষের সাথে না, তবে এই প্রেমটা কার সাথে? গান, এটা আমার স্রষ্টাকে, আমি প্রত্যেকটা গানের স্রষ্টাকে সেই কেন্দ্র করে স্রষ্টার সাথে প্রেম, এটা একটা অন্যরকম আমি সব জায়গায় আসলে ওনাকে খুঁজি। আমাদের আরো আড্ডা হবে, গল্প আসলে জমে গেছে, অনেক কথা রয়ে যাবে জানি। আমরা আবার ফিরে আসছি, একটা বিরতিতে যাচ্ছি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। হ্যাঁ, রবীন্দ্রনাথের এই কবিতা। কঠিনকে ভালোবেসে আসলে জয়ী হওয়া যায়, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো আমরা প্রথমে জুমে যে বন্ধুরা আছে তাদের সাথে একটু গল্প করে আছি। অনেকেই আছেন, সবাই একটু ছোট ছোট করে গল্প করলে আমরা সবার সাথেই কথা বলতে পারবো। প্রথমে কার কাছে? ওবায়দা আপা, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অভিনন্দন এবং স্বাগতম আমাদের সাথে জয়েন করার জন্য। কালকে থেকে দেখে খুব ভালো লাগছিল যে আপনি আমাদের এত কাছে আসবেন। মানে আমি কালকে দেখি, কালকে তো মিস করা যাবে না। মানে আপা নাটকে দেখছি, দেখছি মিডিয়াতে দেখছি, আজকে আমাদের অনেক কাছে। তো দুঃসময়ের কথা বলবো আপা। দুঃসময় সবার জীবনে কখনো না কখনো আসে, আমার জীবনেও এসেছে। দুঃসময়ের সময় মনে হয় পজিটিভ চিন্তা আর মাথা ঠান্ডা, যে এইগুলি করা উচিত। আর আমাদের তো দোয়া খায়ের আছে আল্লাহর কাছে, যেন এটা কাটিয়ে উঠতে পারি। এরকম পারিবারিক দুঃসময়, আমাদের অনেকে মারা গেছেন, সেগুলোর সময় দুঃসময়, আরো বাইরের এরকম আর কি দুঃসময়। এটাই আর কি, সাহস রাখতে হয়, এটাই মেন। যেহেতু সবাই বলবে, সবাইকে সুযোগ দিলাম। ধন্যবাদ। এই তো দুঃসময় আসলে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। সামান্থা, কেমন আছো? আপু আমি অনেক ভালো আছি, তোমাকে দেখে তো আমি সো এক্সাইটেড। ও মা, তাই নাকি? আমিও তো তোমাকে দেখে ভীষণ এক্সাইটেড। তোমাকে তো সবাই খুব ভালোবাসে। আচ্ছা সামান্থা, বলো তো তুমি কিভাবে তোমার মাথা ঠান্ডা রাখো? কিভাবে তোমার মাথা ঠান্ডা রাখো? তোমাকে নীল শাড়িটা অনেক সুন্দর লাগছে, নীলটা হচ্ছে আমার পছন্দের রং। ধন্যবাদ তোমাকে প্রথম দিন নীল পরে আসার জন্য। এবার আমি বলি, বলো। অনেকের হচ্ছে মন খারাপ থাকে, অনেকের এত মন খারাপ, আমি ভাবি এত মন খারাপ রাখে কোথায় মানুষ। আমার তো মনে হয় দুঃখ তো হাসির মুখে চ্যালেঞ্জ করে হাসির মুখে কাটার নামে জীবন। এত দুঃখ আমি রাখতে পারি না, চারিপাশে দুঃখ মুখ করে থাকে, খুব রাগ হয় তাদের উপর আমার। কি সুন্দর করে বললে তুমি, সবাই একটু তালি দেই। বাহ সামান্থা। এরপরে আমরা রূপা আপার কাছে যাচ্ছি। রূপা আপা, সংক্ষিপ্তভাবে বলতে হবে, আসলে বেশি সময় নেই, সবার সাথে গল্প করতে ইচ্ছা করে। রূপা আপা। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন আছেন সবাই? খুব ভালো আছি, বলুন আপনার মনের কথা। আপু আমি তো এখন নিজেই আছি দুঃসময়ে, ঢাকায় আছি ট্রেনিং এ। কাটিয়ে উঠবেন ইনশাআল্লাহ। ট্রেনিং এর জন্য ঢাকায় আসছি ইনশাআল্লাহ। অবশ্যই দুঃসময়টা এক সময়, সুখটা তো আমরা বুঝতে পারতাম না দুঃসময় না থাকলে, সেজন্য দুঃসময় থাকতেই হবে, থাকা যায়। আর আপনার কবিতাগুলো তো সবসময় শুনি। দুঃসময় বলতে কি বোঝাচ্ছেন? আপনি সব আপনজনকে ছেড়ে এসেছেন এজন্য? এইটাই আপনজন বলতে বাচ্চাকে রেখে এই প্রথম একা ঢাকা থাকতেছি একেবারে অনেক বছর পর। সেটা তো ওদের ভালোর জন্যই, ওদের ভালোর জন্যই। আপনার জন্য অনেক দোয়া, আবার ফিরে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নার্গিস আপা আপনি একটু টিপস দেন, এই যে ওনার মন খারাপ, একটু টিপস দেন নার্গিস আপা। আসলে এমন একটা জিনিস, টিপসটাও কাজে লাগে না, নিজের মধ্যেই থাকে। এটাকে সবার প্রথমে আবার আপনাকে জানাই অনেক শুভকামনা, অভিনন্দন আর আসসালামু আলাইকুম। আচ্ছা নাসিমা আপা, আপনার কাছে কোনো টিপস আছে রূপা আপার জন্য? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুখ দুঃখ সবই হলো পরস্পর। সুখ থাকলে দুঃখ বোঝা যায়, দুঃখ থাকলে সুখ বোঝা যায়। তো সুখ যখন আমরা হাসি খুশি মেনে নেই, দুঃখকেও মনে মনে মেনে নিতে হবে। যে আমার দুঃখ আছে, এটা আমাকে বাইরে প্রকাশ করার দরকার নাই, ভিতরে যতটা চাপাইয়া থাকা যায়। যেমন আমাকে অনেকে দেখলে বলে আপনার মনে দুঃখ আছে, কিন্তু বুঝাতে যায় না, বুঝাই লাভ না। কিন্তু চাপিয়ে রাখাও তো ঠিক না,
ঠিক আছে আপা, আরো গল্প হবে, আড্ডা হবে, ভীষণ ভালো লাগলো। হ্যাঁ আচ্ছা, নাহিদা নেলি আপা, ও সরি, আপনার সাথে একটু গল্প করা বাকি আছে। হ্যাঁ, একটু ছোট্ট করে বলুন। আসসালামু আলাইকুম মমি আপা, অনেক অভিনন্দন। ধন্যবাদ। আজকে আপনাকে দেখে আসলে খুব তাড়াহুড়া করে বসলাম। কিছুই বলবো, আজকে শুধুই আপনাকে অভিনন্দন আর শুভকামনা। দোয়ায় রাখবেন। দুঃসময়টা ধৈর্য ধরতে হবে, এটাই হচ্ছে। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ফিরে আসছি আপনাদের কাছে। একটু ছোট্ট ছোট্ট করে তিনজন বলে যান, একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমাদের এই আড্ডার। নাজিয়া বলুন। আসলে জুমের আপারা যা বললো আমিও সেইভাবেই বলবো যে দুঃসময় মানুষের লাইফে আসবেই, সেটা কাটিয়ে উঠতে হবে, নিজের মনোবল স্ট্রং রাখতে হবে যে আই হ্যাভ টু ওভারকাম দিস ইন আ ভেরি পজিটিভ ওয়ে। কারণ নেগেটিভ হয়ে আমি নিজেকে কখনোই ওই দুঃসময়কে ওভারকাম করতে পারবো না। পজিটিভ থাকতে হবে, মনকে স্ট্রং রাখতে হবে, আল্লাহর শরণাপন্ন হতে হবে, ইনশাল্লাহ দুঃসময় চলে যাবে আর কি। আমি লিপির কাছে পরে আসছি সবশেষে, আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব, এই আড্ডা শেষ করব। আমি বলবো যে অ্যাকচুয়ালি আই নেভার লুক ব্যাক, যা হবার সেটা তো হয়ে গেছে, যেটা বললাম ডেস্টিনি, প্রেজেন্টকে ফোকাস কর। হ্যাঁ, আমি অলওয়েজ আই লিভ ইন প্রেজেন্ট, ইটস আ গিফট, দ্যাটস হোয়াই ইটস কল্ড প্রেজেন্ট। এটা আমি বিলিভ করি। আমি পূর্ণ রিফকে নিয়ে একটা স্বপ্ন দেখি। আমি পূর্ণ রিফ, মানে এই পূর্ণ রিফটা নামটা কোত্থেকে আসলো? পূর্ণ অ্যাকচুয়ালি আমার যে ডিরেক্টর কাম পার্টনার পলাশ, ওর ছেলের নাম পূর্ণ, আর আমার মেয়ের নাম রিভা, সেখান থেকে পূর্ণ আর রিভার রিফটা। আমরা দুজন এবং আমাদের সঙ্গে রাহাত, আশিক, শাহিন, আমরা একটা টিম। আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমি চাই যে পূর্ণ রিফ সামনের দিনগুলোতে সবাই এক নামে চিনুক এবং আমরা ভালো ভালো কিছু ছবি, ভালো কিছু কাজ করে যেতে চাই। আমরা একটা ছবি অলরেডি আমরা শুরু করছি, তো ইনশাল্লাহ উইল বি অন ফ্লোর নেক্সট মান্থ থেকে, যেটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন, যেটা দিয়ে আমরা স্বপ্ন পূরণ হবে। স্বপ্নটা আসলেই হ্যাঁ। এরপরে আমি লিপি একটু ছোট্ট করে আবার কি গান করব? গানটা পরে কিছু একটু বলার নেই? হ্যাঁ, অবশ্যই বলার আছে। আসলে গানের মানুষ তো, গান করতে ভীষণ ভালোবাসি। লিপির কথাটা শুনিনি, লিপি একটু বলুন আপনি। হ্যাঁ বলুন, গানে পরে। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি, আসলে দুঃখের কথা বলতে গেলে না মনটা সংকীর্ণ হয়ে যায়। সেই জায়গা থেকে বলছে কি আমাদের যে মেন্টালিটি, এটাকে আগে কিন্তু আমাদের কি বলে অনেক স্ট্রং রাখতে হবে। দুঃখ তো আসবেই, সুখ তো পাওয়া যায় না দুঃখ বিনা। সেই জায়গা থেকে বলছি এটা কাটিয়ে উঠতে হবে। হ্যাঁ, আমার হচ্ছে মনে বল যে একটা বিশ্বাস, আমি আমার জন্য সামনে যেতে হবে, আমার জন্য। সেজন্য বলি কি, দুঃখ নিয়ে পড়ে থাকলে কিছুই করা হবে না। সেজন্য বলতে হবে আমাকে যেতে হবে, আমার লক্ষ্য স্থির থাকতে হবে। এজন্য না আমি দুঃখটাকে ওইভাবে নিই না। খুবই ভালো। হ্যাঁ, আজকে সবাই শুনে ভীষণ অনুপ্রাণিত হলো এই তিনজন মানুষের কথা, যে আসলে দুঃখটাকে পাশে রেখে সামনে এগিয়ে যাওয়া। আমি ধন্যবাদ যে আমরা আমাদের কথাগুলো বলতে বিদায় নিয়ে আসছি। লিপির গান শুনতে শুনতে আমরা এই আড্ডাটা শেষ করব। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই আড্ডায় থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট আড্ডায়। লিপি, আপনার গান। আমি এখন যে গানটা করব সেটা হচ্ছে আমার মৌলিক গান। এটা লিখেছেন এবং সুর করেছেন আরজে রুবেল। ওনার আরজে মিউজিক চ্যানেল স্টেশন থেকে, ইউটিউব চ্যানেল থেকে এই গানটা আমার রিলিজ হয়, সেটা করছি। বন্ধু আমার ভাবেরো নাইয়া রে, বন্ধু আমার ভাবেরো নাইয়া, ভাবের মানুষ ভাবের ঘরে অন্তরে বিরাজ করে, ভাবের মানুষ ভাবের ঘরে অন্তরে বিরাজ করে, রাখ বন্ধিয়া বন্ধু আমার ভাবের নাইয়া রে, বন্ধু আমার ভাবের নাইয়া, বন্ধু আমার ভাবের নাইয়া রে, বন্ধু আমার ভাবের নাইয়া। ভাবের ঘরে ভাবাসরে মত